আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমি আমিনা বেগম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজ, রাজনগর, মৌলভীবাজার। পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান, শ্রেণী দ্বাদশ, অধ্যায় অষ্টম, মানব শারীরতত্ত্ব, সমন্বয় নিয়ন্ত্রণ। ছবিগুলো লক্ষ্য করো। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? মানুষের কান। এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? মানুষের কান এবং মানুষের কানের অন্তর্গঠন। এখানে কি দেখতে পাচ্ছি? শব্দ তরঙ্গ কানের ভিতরে প্রবেশ করছে, তাই তো? তাহলে আজকের পাঠ মানুষের কান। শেখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কানের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, কানের বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে, শ্রবণ ও ভারসাম্য রক্ষায় কানের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। কান। বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কান এমনই বিশেষ ইন্দ্রিয় যা একাধারে শ্রবণ ও মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। কান দ্বারা যেমন আমরা শুনতে পাই, তেমনি আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কান ভূমিকা পালন করে। মানুষের মাথার দুপাশে ও চোখের পেছনে করুটির শ্রুতিকুটরে দুটি কান অবস্থান করে। মানুষের মাথার দুপাশে এবং চোখের পেছনে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং করুটি মানে কি? মাথার শক্ত পুলি। সেই করুটির শ্রুতিকুটরে, এই যে কুটরের ভিতরে কানের অবস্থান। কান প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, তিনটি ভাগে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণ আবার তিনটি ভাগে বিভক্ত: পিনা, কর্ণকুহর, কর্ণপট। মধ্যকর্ণ তিনটি অংশে বিভক্ত: কর্ণাস্থি, ইউস্টেশিয়ান নালী, ছিদ্রপথ। অন্তকর্ণ দুটি অংশে বিভক্ত: ইউট্রিকুলাস, সেকুলাস। কর্ণাস্থি তিনটি অস্থি নিয়ে গঠিত: মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ছিদ্রপথ দুটি ছিদ্রপথ নিয়ে গঠিত: ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। বহিকর্ণ, এই যে বাইরের যে অংশটা, নরম অংশটা, আমাদের কানের বাইরের যে অংশটা, সেই অংশটাকে বলা হয় পিনা। চামড়া দ্বারা ঢাকা, কিছুটা ফানেল আকৃতির, চ্যাপ্টা এবং নমনীয় তরুণাস্থি বা কোমলাস্থি দ্বারা গঠিত। এই অংশটা দেখতে ফানেলের মতো, ভাঁজ খাওয়ানো, চ্যাপ্টা এবং নরম কোমলাস্থি দ্বারা গঠিত। শব্দ তরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করে বহি অডিটরি ম্যাটাসে প্রেরণ করে। এই পিনা শব্দ তরঙ্গ সংগ্রহ করে এবং কেন্দ্রীভূত করে বহি অডিটরি ম্যাটাসটা হচ্ছে বহিঃছিদ্রপথ থেকে, কানের বহিঃছিদ্রপথ থেকে কানের যে পর্দাটা আছে, টিম্প্যানিক পর্দা পর্যন্ত, এই যে ত্রিকোণাকার যে পর্দাটি আমরা দেখতে পাচ্ছি, সেই পর্দা পর্যন্ত যে নালীর মতো অংশ, সেটাকে কর্ণকুহর বা বহি অডিটরি ম্যাটাস বলা হয়। সেই শব্দ তরঙ্গকে সংগ্রহ করে এবং কেন্দ্রীভূত করে এই নলে, এই কর্ণকুহরের মধ্যে প্রেরণ করে। বহি অডিটরি ম্যাটাস বা কর্ণকুহর। পিনার কেন্দ্রে কানের ছিদ্রপথ থেকে যে সরু নালীপথ কানের টিম্প্যানিক পর্দা পর্যন্ত বিস্তৃত, তাকে বহি অডিটরি ম্যাটাস বলে। একটু আগেই যা বলছিলাম, কানের বহিঃছিদ্র থেকে এই যে টিম্প্যানিক পর্দা পর্যন্ত যে নালী,
নালীপথ, সেটাই হচ্ছে বহি অডিটরি ম্যাটাস। মোম গ্রন্থি ও রোমযুক্ত ত্বকে আবৃত, সেখানে মোম গ্রন্থি আছে। মোম গ্রন্থি থেকে মোম জাতীয় এক ধরনের তরল পদার্থ নিঃসৃত হয় এবং লোমও আছে। বহি অডিটরি ম্যাটাসের মাধ্যমে শব্দ তরঙ্গ লম্বভাবে টিম্প্যানিক পর্দায় পৌঁছায়। যেহেতু এই বহি অডিটরি ম্যাটাসটা নলাকার, তাই লম্বভাবে শব্দ তরঙ্গটা টিম্প্যানিক পর্দায় পৌঁছায়। মোম ও লোম কানের ভিতরে ধুলাবালি প্রবেশে বাধা দেয়। এখানে যে মোম গ্রন্থি আছে সেখান থেকে মোম বা তৈলাক্ত পদার্থ নিঃসৃত হয়, সেগুলা বাইরের ধুলাবালি আটকে দেয় এবং সেখানে যে লোম আছে সেটাও আটকে দেয়, বাইরের ধুলাবালি থেকে রক্ষা করে, কানকে রক্ষা করে। টিম্প্যানিক পর্দা বহি অডিটরি ম্যাটাসের শেষ প্রান্তে এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার স্থিতিস্থাপক পর্দাকে টিম্প্যানিক পর্দা বলে। এই যে পর্দাটা সেটা বহিকর্ণের শেষ প্রান্তে এবং অন্তঃকর্ণের শুরুতে অবস্থান করে, সেটা ডিম্বাকার স্থিতিস্থাপক পর্দা। বহিকর্ণকে অন্তঃকর্ণ থেকে পৃথক রাখে শব্দ তরঙ্গে কেঁপে ওঠা এবং শব্দ তরঙ্গকে সমতলে মধ্যকর্ণে প্রেরণ করা টিম্প্যানিক পর্দার কাজ। মধ্যকর্ণ মধ্যকর্ণের নিচের দিকে যে নালীর মতো অংশটি আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী। মধ্যকর্ণের অঙ্কীয় দেশ থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত এই একটি সরনালী বিশেষ, এটাই হচ্ছে ইউস্টেশিয়ান নালী। মধ্যকর্ণের অঙ্কীয় দিক বা নিচের দিক থেকে সৃষ্টি হয়ে গলবিল পর্যন্ত এই নালীটা বিস্তৃত। টিম্প্যানিক পর্দার উভয় পাশের বায়ুচাপ সমান রাখা হচ্ছে ইউস্টেশিয়ান নালীর কাজ। আমরা জানি মধ্যকর্ণের তিনটি অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস হাতুড়ির মতো দেখতে, সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিতে। ম্যালিয়াস হাতুড়ির মতো, একদিকে টিম্প্যানিক পর্দার সাথে, অন্যদিকে ইনকাসের সাথে যুক্ত। এই যে টিম্প্যানিক পর্দার সাথে যুক্ত আছে আর এই পাশে ইনকাসের সাথে যুক্ত আছে। ইনকাস নেহাইয়ের মতো দেখতে। নেহাইটা কি সেটা কি আমরা বুঝি। নেহাইটা হচ্ছে কামার যে লোহা, গরম লোহা যে খণ্ডের উপর রেখে পেটায় সেই খণ্ডটিকে নেহাই বলা হয়। যে খণ্ডের উপর রেখে লোহাকে পেটানো হয় সেই খণ্ডটিকে নেহাই বলা হয়। ম্যালিয়াস ও স্টেপিসকে যুক্ত করে। এই যে সেটা একপাশে স্টেপিস একপাশে ম্যালিয়াস, সেটাকে সংযুক্ত করে। ম্যালিয়াস ও স্টেপিসের সংযোগ সূত্র হিসাবে কাজ করে। স্টেপিস সেটা মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। স্টেপিস ত্রিকোণাকার, সেটা আমরা চিত্রতে দেখতে পাচ্ছি। একদিকে ইনকাসের সাথে, একদিকে এই যে ইনকাসের সাথে আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছে, আর অন্যদিকে হচ্ছে ফেনেস্টা ওভালিসের সাথে যুক্ত। মধ্যকর্ণের উপরের যে ছিদ্র সেটাকে বলা হয় ফেনেস্টা ওভালিস। এই ফেনেস্টা ওভালিসের সাথে স্টেপিসের আরেক প্রান্ত যুক্ত থাকে। এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি ফেনেস্টা ওভালিস, ফেনেস্টা রোটান্ডা। উপরের দিকে যে চিত্র সেটাকে বলা হয় ফেনেস্টা ওভালিস এবং নিচের দিকে যে চিত্র সেটাকে বলা হয় ফেনেস্টা রোটান্ডা। মধ্যকর্ণের প্রাচীর পেরিওটিক অস্থিতে গঠিত এবং সেখানে উপরের চিত্রকে ফেনেস্টা ওভালিস এবং ফেনেস্টা ওভালিসের মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। এই ছিদ্রের মাধ্যমে শব্দ তরঙ্গ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। ফেনেস্টা রোটান্ডা নিচের দিকের চিত্রকে ফেনেস্টা রোটান্ডা বলা হয়। শব্দ তরঙ্গ ককলিয়ায় প্রবেশের পর ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে বাইরে চলে আসে। ফেনেস্টা আমরা জানি যে ফেনেস্টা ওভালিসের মাধ্যমে অন্তঃকর্ণ তথা ককলিয়াতে শব্দ তরঙ্গ প্রবেশ করে, তখন অতিরিক্ত যে শব্দ তরঙ্গ সেটা ফেনেস্টা রোটান্ডার মাধ্যমে বাইরে বের হয়ে আসে। অন্তঃকর্ণ অস্থিময় ল্যাবিরিন্থ। অস্থিময় ল্যাবিরিন্থ তরল পদার্থপূর্ণ। এই যে
চিত্রতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অস্থিময় লেবিরিন্থ, সেটা তরল পদার্থপূর্ণ। পেরিলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ থাকে, সেটা পেরিলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, এর দ্বারা মেমব্রেনাস লেবিরিন্থ পরিবেষ্টিত থাকে। এই অস্থিময় লেবিরিন্থ দ্বারাই মেমব্রেনাস লেবিরিন্থ পরিবেষ্টিত থাকে। আমরা চিত্রটি দেখতে পাচ্ছি মেমব্রেনাস লেবিরিন্থ, সেটা অস্থিময় লেবিরিন্থ দ্বারা পরিবেষ্টিত থাকে। মেমব্রেনাস লেবিরিন্থ পাতলা পর্দা জাতীয় অঙ্গ। এন্ডোলিম্ফ নামক তরল দ্বারা পূর্ণ থাকে। মেমব্রেনাস লেবিরিন্থটা সেটা এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। আমরা আগেই জেনেছি অস্থিময় লেবিরিন্থটা হচ্ছে পেরিলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, আর মেমব্রেনাস লেবিরিন্থ হচ্ছে এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা গঠিত। এর মূল দেহ ইউট্রিকুলাস ও সেকুলাস। এর মূল দেহটা হচ্ছে এই অংশটা হচ্ছে ইউট্রিকুলাস, আর এই যে শামুকের কুলকের মতো অংশ সেটা হচ্ছে সেকুলাস। এই অংশটাই হচ্ছে ইউট্রিকুলাস। এমফুলা ক্যাপুলা। ইউট্রিকুলাস ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। এই ইউট্রিকুলাস অংশটাই হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। গোলাকার প্রকোষ্ঠ, এখানে গোলাকার প্রকোষ্ঠ আছে এবং অন্তঃকরণের উপরের দিকে অবস্থিত। এই অংশটা এই যে তিনটি নালের মতো অংশ এবং কিছুটা স্ফীত অংশ, নিচের দিকে স্ফীত অংশ, সেই অংশ নিয়ে ইউট্রিকুলাস গঠিত এবং সেটা অন্তঃকরণের উপরের দিকে অবস্থিত। তিনটি অর্ধবৃত্তাকার নালী থাকে। এই যে তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে, প্রতিটি নালীর এক প্রান্ত স্ফীত হয়ে এমফুলা গঠন করে। এই যে নালী নিচের দিকে আমরা স্ফীত অংশ বা ফুলা অংশ দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয় এমফুলা। এতে ক্রিস্টি নামে সংবেদী কোষ থাকে। এই এমফুলার ভিতরে সংবেদী কোষ আছে। এই যে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সংবেদী লোমগুলো চুন্ময় জেলির মতো অটলিত দ্বারা আবৃত থাকে। এই সংবেদী কোষের ভিতরে কতগুলো ওই যে লোম আছে, সংবেদী লোম আছে, আর এই লোমগুলা অটলিত নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। সেকুলাস। সেকুলাস কানের শব্দ অনুভূতি সৃষ্টিকারী অংশ। নলাকার প্রকোষ্ঠ ও অন্তঃকরণের নিচের দিকে অবস্থিত। এখানে নলাকার প্রকোষ্ঠ আছে এবং অন্তঃকরণের নিচের দিকে অবস্থিত। ককলিয়া। এই ককলিয়া শামুকের কুলকের মতো যে অংশটা সেটাকে ককলিয়া বলা হয় এবং সেখানে তিনটি নলাকার প্রকোষ্ঠ আছে। উপরের প্রকোষ্ঠকে বলা হয় স্কেলা ভেস্টিবিউলি, নিচের দিকের প্রকোষ্ঠকে বলা হয় স্কেলা টিম্পেনি এবং মাঝামাঝি যে প্রকোষ্ঠটা আছে সেটাকে বলা হয় স্কেলা মিডিয়া। সেকুলাসের অঙ্কীয় দিকে শামুকের কুলকের মতো পেঁচানো নালী সৃষ্টি হয়, একে ককলিয়া বলা হয়। এই যে এই অংশটা, এতে তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। উপরের প্রকোষ্ঠ স্কেলা ভেস্টিবিউলি, মাঝের প্রকোষ্ঠ স্কেলা মিডিয়া, নিচের প্রকোষ্ঠ স্কেলা টিম্পেনি। স্কেলা টিম্পেনিতে শ্রবণ অঙ্গ অর্গান অফ কর্টি অবস্থান করে। এই যে অর্গান অফ কর্টি, রেসলার ঝিল্লির উপর এক ধরনের বিশেষ কোষ তৈরি হয়, সংবেদী কোষ, সেটাকে বলা হয় অর্গান অফ কর্টি। আর সেই অর্গান অফ কর্টির কোষ থেকেই স্নায়ু উদ্দীপনা, আমরা যে শব্দ শুনি সেই উদ্দীপনা এই কোষগুলোর মাধ্যমেই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরিত হয়, আর মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে সেই অনুভূতি পৌঁছার পর আমরা শব্দ শুনতে পাই। অর্গান অফ কর্টি কতগুলো সংবেদী লোম কোষ নিয়ে গঠিত। এই অর্গান অফ কর্টিটা কতগুলো সংবেদী লোম কোষ নিয়ে গঠিত। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? শব্দ তরঙ্গ, কানের বহিঃছিদ্র, কর্ণপট, এই কর্ণকুহর, কর্ণপট, এরপর কি কর্ণাস্থি। কর্ণাস্থির মাধ্যমে অন্তঃকরণের ককলিয়াতে যায়। ককলিয়ার মধ্যে আছে ককলিয়ার নিচের প্রকোষ্ঠ, যা আমরা দেখছিলাম স্কেলা টিম্পেনি, সেখানের উপর রেসলার ঝিল্লি নামক এক ধরনের ঝিল্লি আছে এবং সেই ঝিল্লির উপর কতগুলো সংবেদী কোষ, লোমযুক্ত সংবেদী কোষ আছে, সেগুলোকে বলা হয় অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি সেই শব্দ তরঙ্গ মাধ্যমে উদ্দীপিত হয়ে অডিটরি স্নায়ুর মাধ্যমে সেই অনুভূতি মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্কে পৌঁছার পর সেই শব্দ আমরা শুনতে পাই।
শ্রবণ কৌশল। শব্দ তরঙ্গ পিনা বা কর্ণছত্রে সংগৃহীত হয়ে কর্ণকুহরে প্রবেশ করে কর্ণপটকে আঘাত করলে তাতে কম্পনের সৃষ্টি হয়। এই যে এখানে পিনার মাধ্যমে বহিঃছিদ্র, এরপর অডিটরি ম্যাটাস, টিম্প্যানিক মেমব্রেন আঘাত করলে তাতে কম্পনের সৃষ্টি হয়। মধ্যকর্ণের আমরা জানি ইনকাস, মেলিয়াস, স্টেপিস, এই তিনটি অস্থির মাধ্যমে এই তিনটি এমনভাবে আন্দোলিত হয়, ফলে ফেনেস্ট্রা ওভালিস, এই যে চিত্র ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে অন্তঃকর্ণের কক্লিয়ার পেরিলিম্ফে কম্পনের সৃষ্টি করে। পেরিলিম্ফে শব্দতরঙ্গের শক্তি প্রায় 20 গুণ বৃদ্ধি পায়। পেরিলিম্ফে কম্পন সৃষ্টি হলে কক্লিয়ার অর্গান অফ কর্টি সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু উদ্দীপনার সৃষ্টি হয়। এই অন্তঃকর্ণের পেরিলিম্ফে কম্পন সৃষ্টি হলে অর্গান অফ কর্টি সংবেদী কোষগুলো উদ্দীপিত হলে তখন কিন্তু স্নায়ু উদ্দীপনার সৃষ্টি হয়। এই স্নায়ু উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে শ্রবণ কেন্দ্রে বাহিত হলে আমরা শুনতে পাই। অতিরিক্ত শব্দ তরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা, যে নিচের চিত্রটা, রোটান্ডার মাধ্যমে মধ্যকর্ণে ফিরে আসে এবং প্রশমিত হয়ে যায়। এখানে আমরা দুটি কোষ দেখতে পাচ্ছি, যা ইউট্রিকুলাসে আমরা দেখেছিলাম, ক্যাপুলা, সিলিয়া, নার্ভ সেল, ফ্লুইড। মানুষের অন্তঃকর্ণের ইউট্রিকুলাস ও সেকুলাসের বিভিন্ন জায়গায় কতগুলো সংবেদী চোল গুচ্ছ থাকে। সংবেদী এই কোষগুলা সংবেদী, সেটা ইউট্রিকুলাস বা সেকুলাসের মধ্যে দেখা যায়, এবং এখানে চুলগুচ্ছ, এই যে চুলের মতো কতগুলো চুলগুচ্ছ দেখা যায়। আর এই চুলগুলা যে কোষ থেকে উৎপন্ন হয় সেগুলাকে সংবেদী কোষ বলা হয়। কোষগুলো থেকে সংবেদী রোম বের হয়, যা এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। এই সংবেদী কোষ থেকে যে চুলগুলা বের হয়েছে, লোমগুলা বের হয়েছে, তা এন্ডোলিম্ফ নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এন্ডোলিম্ফ ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ অটোলিথ বিদ্যমান থাকে। এই এন্ডোলিম্ফের মধ্যে, এই তরল পদার্থের মধ্যে ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ অটোলিথ থাকে। মানুষের মাথা কোনো এক তলে হেলে গেলে ওই পাশে বেশি অটোলিথ প্রবাহিত হয়। এই যে এটা হচ্ছে স্বাভাবিক, আর এটা হচ্ছে মাথা কোনো এক পাশে হেলে গেছে, তখন অটোলিথ, এই কোষটা সংবেদী কোষটাও এক পাশে হেলে গেছে এবং অটোলিথ এই পাশে বেশি প্রবাহিত হয়েছে। সংবেদী রোমের সংস্পর্শে আসে। সংবেদী রোমগুলো অটোলিথের সংস্পর্শে আসে, ফলে সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হয়। সংবেদী রোমগুলা অটোলিথের সংস্পর্শে আসে, ফলে সংবেদী রোম কোষগুলা উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে মানুষ দেহের আপেক্ষিক অবস্থান বুঝতে পারে। তখন মস্তিষ্কের নির্দেশে প্রয়োজনীয় পেশির সংকোচনে মাথা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এবং দেহের ভারসাম্য রক্ষা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রতে, ছবিতে, মাথা কোনো এক পাশে হেলে গেছে এবং সেই সাথে এখানে সংবেদী কোষটাও এক পাশে হেলে গেছে এবং লোমগুলা, ফলে ফ্লুইডটা এই পাশে বেশি প্রবাহিত হয়েছে এবং লোমগুলা এই ফ্লুইডের, এন্ডোলিম্ফ নামক ফ্লুইড, এই ফ্লুইডের সংস্পর্শে আসে। তখন কোষগুলা, এখানে লোমগুলার যে কোষগুলা সংবেদী কোষগুলা থেকে সৃষ্টি হয়েছে, সেই সংবেদী কোষগুলা উদ্দীপিত হয়। আর সেই উদ্দীপনা সৃষ্টি হওয়ার ফলে এই অডিটরি স্নায়ুর মাধ্যমে বা কানের স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সেই বার্তা প্রেরিত হয়। তখন মস্তিষ্ক কি করে? মস্তিষ্ক নির্দেশ দেয় পেশিকে সংকোচনের জন্য। তখন মাথা স্বাভাবিক অবস্থানে ফিরে আসে এবং দেহের ভারসাম্য রক্ষা হয়। বাড়ির কাজ। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকে এ ও বি চিহ্নিত অংশ কিভাবে শ্রবণে সাহায্য করে ব্যাখ্যা করো। উদ্দীপকে বি চিহ্নিত অংশটির কাজ
শুধুই কি শ্রবণ? তোমার মতামত ব্যক্ত করো। ধন্যবাদ সবাইকে।